হিস্ট্রি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং রথযাত্রার আগাম শুভেচ্ছা জানাই। সামনে এসএসসি পরীক্ষা, তাই এই চ্যানেলের মাধ্যমে ইতিহাসের বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, বর্তমানে যারা পরীক্ষা বসবে বা পরীক্ষা দেবে তাদের কাছে এই ভিডিওগুলো খুবই ইফেক্টিভ হবে এবং এই ভিডিওগুলোর দ্বারা খুবই উপকৃত হবে বলে আমি মনে করি। তাই সবাইকে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করতে, যাতে এই ভিডিওগুলোর মাধ্যমে কিছুজন হলেও উপকৃত হয়, কারণ সময়টা খুব অল্প এবং প্রতিযোগিতা খুব তীব্র। তাই সবাইকে অনুরোধ করব এই কম সময়ের মধ্যে কিভাবে আমাদের ইতিহাসের বিষয়বস্তুটা, এত বড় সিলেবাস, সেই সিলেবাসগুলোকে কিভাবে আয়ত্ত করা যায় খুব কম সময়ের মধ্যে, সেটাও চেষ্টা করতে হবে এবং এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে খুব রেডি হতে হবে। আমি প্রথমেই কয়েকটা বই, আমরা জানি জীবন মুখোপাধ্যায়ের কিছু বই আমি বলবো, যেগুলো খুবই কাছে রাখলে উপকৃত হয় এবং তোমাদের খুব কাজে লাগবে। যে বইগুলো, সেই বইগুলো বিশেষ করে আমি বলবো এই জীবন মুখোপাধ্যায়ের এই দুটো পার্ট একটু ভালো করে রেডি করতে। জীবন মুখোপাধ্যায়ের এটা ভলিউম 2 আর এটা হচ্ছে ভলিউম 1। এই জীবন মুখোপাধ্যায়ের এই দুটো বই খুব ভালো করে একটু পড়ার জন্য সবাইকে বলবো। আরেকটা এর সাথে আরেকটা বই তোমরা রাখবে, জীবন মুখোপাধ্যায়ের স্বদেশ সভ্যতা ও বিশ্ব, এই বইটাও তোমরা কাছে রাখবে। আর তোমরা একটু শর্ট কোশ্চেন অ্যান্সারের খুব অথেন্টিক্যালি দুটো বই আছে, তোমরা বাজারে দেখতে পাবে। এই বইটা ইতিহাস বীক্ষণ, পুষ্পেন্দু শেখর নস্কর, এই ইতিহাস বীক্ষণের এই বইটা একটু দেখতে পারো, খুব খারাপ নয়। আরেকটা বই আছে, তোমরা দেখবে এই মণ্ডল প্রকাশনীর ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রামে, রাজু শেঠের বই। এই বইটাও শর্ট কোশ্চেন অ্যান্সার, খুব খারাপ নয়। এই বইটাও তোমরা দেখতে পারো। এছাড়া জীবন মুখোপাধ্যায়ের ইউরোপের ইতিহাস একটা বই আছে, ওই বই পড়তে পারো। এছাড়া এখন বর্তমানে খুব প্রাসঙ্গিক যে বই, তোমরা জানো ক্লাস 9-এর ইউরোপের চ্যাপ্টারগুলোকে মানে খুব অল্প সময়ের মধ্যে কভার করতে গেলে তোমরা ক্লাস 9-এর মানে আগের যদি কারোর 11-12-এর বই থাকে তাহলে ভালো, জীবন মুখোপাধ্যায়। তবে যদি না থাকে, বর্তমানে যে ক্লাস 9-এর দুটো বই বলবো। একটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের একটা বই, একটা টেক্সট বই, জীবন মুখোপাধ্যায়ের একটা টেক্সট বই ক্লাস 9-এর। আরেকটা দ্বীপ প্রকাশনী শচীন্দ্রনাথ মণ্ডলের এই দুটো বই, দ্বীপ প্রকাশনী, এই দুটো বই তোমরা ইউরোপের বিষয়গুলোকে জানার জন্য এই বইগুলোকে কাছে রেখে পড়তে পারো, কারণ এগুলোকে রাখলে অনেকটাই তোমাদের কাছে একটা হেল্পফুল হবে। তোমরা খুব সাহায্য পাবে এই বইগুলোর মাধ্যমে, এটা তোমরা করতে পারো। এছাড়া আমি এই ভিডিওগুলোর মাধ্যমে আমি এই বইগুলোর বিষয়বস্তু নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করব এবং কিছু শর্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা তুলে ধরবো। এছাড়া আমরা যে 2 নম্বরের আগের যেমন এসএসসিগুলো হতো, তোমরা জানো খুবই, তার মধ্যে অনেক শর্ট কোশ্চেনগুলো লুকিয়ে থাকে, অনেক মানে খুবই ভালো ভালো কোশ্চেন অ্যান্সারগুলো আছে, সেগুলো তোমাদের আমি এই সামনে তুলে ধরবো। তোমরা যে কোনো সময় এই ভিডিওগুলোর দেখে বা শুনে অনেকটাই কিন্তু আয়ত্ত করতে পারবে। এছাড়া আমি বিশেষ করে যেগুলো অথেন্টিক টেক্সট বই, সেই টেক্সট বইগুলোকে আমি এখানে রিডিং ধরে অর্থাৎ লাইন ধরে রিডিং এর মাধ্যমে আমি তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে বিশেষ টপিকগুলোকে। সেটাও আমি চেষ্টা করব যতটা পারি এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদেরকে বলে দেওয়ার। এবারে আমরা আজকের আর কথা না বাড়িয়ে আমরা চলে আসি যেহেতু অর্থাৎ প্রথমেই সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতার
সিলেবাসের প্রথমেই আছে। এই প্রথমেই আমরা সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতার কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই আমরা বলি কোন সভ্যতাকে সিন্ধু সভ্যতার পথিকৃৎ বলা হয় এবং কেন, কে কবে এই সভ্যতা আবিষ্কার করেন, এটি কোথায় অবস্থিত, এর সময়কাল উল্লেখ করো। এত কিছু কোশ্চেন আছে। দেখো, মেহেরগড় সভ্যতাকে সিন্ধু সভ্যতার পথিকৃৎ বলা হয় কারণ মেহেরগড় সভ্যতার বিকাশের 7টি পর্যায়ের মধ্যে শেষ 3টি পর্যায়ের সঙ্গে সিন্ধু সভ্যতার উৎপত্তি ও মিল লক্ষ্য করা যায়। মেহেরগড় সভ্যতার গ্রামীণ চরিত্রের উপর গড়ে ওঠে সিন্ধু সভ্যতা নগর বিকাশের ধারা। সিন্ধু সভ্যতা আমরা দেখি নগর বিকাশের ধারা লক্ষ্য করা যায়। ফরাসি প্রত্নবিজ্ঞানী জা ফ্রাঁসোয়া জারেজ ও মার্কিন প্রত্নবিজ্ঞানী রিচার্ড মেডো 1974 খ্রিস্টাব্দে এই সভ্যতা আবিষ্কার করেন। এটি সিন্ধু ও বেলুচিস্তানের মধ্যবর্তী কাচ্ছি সমভূমি অঞ্চলে, এই 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 নামগুলো একটু মনে রাখতে হবে, কাচ্ছি সমভূমি অঞ্চলে বোলান নদীর তীরে এই সভ্যতা অবস্থিত ছিল। সময়কাল হল 7000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট কোশ্চেনে চলে আসি, সিন্ধু সভ্যতার আবিষ্কর্তা কারা, কবে এই সভ্যতা আবিষ্কৃত হয়, হরপ্পা ও মহেঞ্জোদারোর আবিষ্কর্তা কারা। সিন্ধু সভ্যতার আবিষ্কর্তারা হলেন স্যার জন মার্শাল, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, মাট্টিমার হুইলার, আর্নেস্ট ম্যাকে, ননীগোপাল মজুমদার প্রমুখ সিন্ধু সভ্যতার আবিষ্কর্তা। সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় 1921-22 খ্রিস্টাব্দে। 1921 খ্রিস্টাব্দে হরপ্পা আবিষ্কার করেন দয়ারাম সাহানি, আর মহেঞ্জোদারো আবিষ্কার করেন 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এরপরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার স্রষ্টা কারা, সিন্ধু সভ্যতাকে মিশ্র সংস্কৃতি বলা হয় কেন। স্যার জন মার্শালের মতে বৈদিক আর্য জাতি, ফাদার হেরাসের মতে দ্রাবিড় জাতি, মাট্টিমার হুইলারের মতে সুমেরীয় জাতি সিন্ধু সভ্যতার স্রষ্টা। বস্তুত বর্তমানে সিন্ধু সভ্যতার উদ্ভব ও বিকাশে 4 প্রকার জাতির কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে প্রোটো অস্ট্রালয়েড, 2 নম্বর হচ্ছে আলপিনয়েড, 3 নম্বর হচ্ছে মেডিটারেনিয়ান, 4 নম্বর হচ্ছে মঙ্গলয়েড। এর কথা আমরা জানতে পারি। তাই সিন্ধু সভ্যতাকে আমরা মিশ্র সংস্কৃতির সভ্যতা বলতে পারি। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার কয়েকটি প্রধান কেন্দ্র ও তাদের অবস্থান লেখো। সিন্ধু সভ্যতার কয়েকটি প্রধান কেন্দ্র হল হরপ্পা অবস্থিত। সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্র হলো হরপ্পা অবস্থিত, যেখানে বর্তমানে অবস্থান করছে এই হরপ্পা, বর্তমান পাকিস্তানের পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারি জেলায় অবস্থান করছে। আর মহেঞ্জোদারো বর্তমানে অবস্থান করছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। কালীবঙ্গান আমরা জানি খুবই উল্লেখযোগ্য প্রত্নকেন্দ্র এগুলো। কালীবঙ্গান ভারতের রাজস্থানে অবস্থান করছে। লোথাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এর বন্দর গুজরাটে অবস্থান করছে। রোপার পাঞ্জাবে অবস্থান করছে। আর আলমগীরপুর উত্তরপ্রদেশে অবস্থান করছে। এই কেন্দ্রগুলো আমরা দেখতে পাই তার অবস্থানগুলো। পরবর্তী প্রশ্ন চলে এসো, সিন্ধু সভ্যতার কালসীমা ও প্রাচীনত্ব সম্পর্কে কি জানো। স্যার জন মার্শালের মতে সিন্ধু সভ্যতার কালসীমা 3250 থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দ। এই নিয়ে বিতর্ক রয়েছে, তাই স্যার জন মার্শালের মতে এর সময়সীমা হচ্ছে 3250 থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দ। মাট্টিমার হুইলারের মতে 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। এছাড়া এক বিশেষ পদ্ধতি তোমরা জানো ছিল এই কাল নির্ণয়ের ক্ষেত্রে, রেডিও কার্বন 14
পদ্ধতি, সেই রেডিও কার্বন 14 পদ্ধতির দ্বারা পরীক্ষিত কালসীমা হল 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। বর্তমানে ঐতিহাসিক গ্রহণযোগ্য কাল হল ধরা হয়, ঐতিহাসিক মানে সর্বজন গ্রাহ্য কাল হিসাবে ধরা হয় 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। তবে এই বিতর্কের অবসান এখনো পর্যন্ত সমাপ্ত হয়নি, এই নিয়ে বহু বিতর্ক রয়েছে। এরপরে চলে এসো আমরা এই যে রোপার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কেন্দ্রর কথা আমরা বললাম। রোপার, এটা কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে শতদ্রু নদীর তীরে অবস্থিত। সিন্ধু সভ্যতার পরিপূর্ণ বিকাশকাল কোন সময়কালকে বলা হয়? আমরা পরিপূর্ণ বিকাশ সময়কাল বলতে আমরা বুঝি যে সময়ে এই সিন্ধু সভ্যতার বিকাশ চরম পর্যায়ে পরিণত হয়েছিল, সেটা হচ্ছে 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। আমরা দেখব এর প্রথম অর্থাৎ যিনি খনন কার্য পরিচালনা করেছিলেন তার নাম হচ্ছে স্যার জন মার্শাল। এর পরের অর্থাৎ কোশ্চেনে আমরা চলে আসব। সিন্ধু লিপি সম্পর্কে কি জানো? আমরা পরবর্তী প্রশ্ন, সিন্ধু লিপি সম্পর্কে কি জানো? সিন্ধু সভ্যতার লিপিগুলি বর্গাকারে নয়, ছবির আকারে দেখতে ছিল সেগুলো। বিভিন্ন সিলমোহর পরে পাত্রের গায়ে খোদাই করা চিত্রগুলি তার প্রমাণ। আমরা দেখব পরবর্তীকালে সিন্ধু লিপির সাথে যারা সেই সময় যারা প্রত্নতত্ত্ববিদরা ছিল, সিন্ধু লিপির সাথে মিশর, মেসোপটেমিয়া, সুমের, সংস্কৃত ও দ্রাবিড় লিপির সাথে মিল খুঁজে পেয়েছেন। যদিও এখনও সিন্ধু লিপির পাঠোদ্ধার করা কিন্তু সম্ভবপর হয়নি, তবুও এগুলি ছিল তাদের অক্ষর জ্ঞানের পরিচায়ক। পরবর্তী প্রশ্নে চলে এসো। সিন্ধু সভ্যতার সিলমোহরের কি পরিচয় পাওয়া যায়? সিন্ধু সভ্যতার পোড়ামাটি, তামা ও ব্রোঞ্জের তৈরি প্রায় 2000 সিলমোহর আবিষ্কৃত হয়েছে। প্রধানত ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে এগুলি ব্যবহৃত হতো। ধনী বা বণিক পরিবারের নিজস্ব সিলমোহর ছিল। সিলমোহরের স্বস্তিকা চিহ্ন যেমন ধর্মীয় তাৎপর্য বহন করে, তেমনি সিলমোহরের চিত্রলিপি তাদের অক্ষর জ্ঞানের পরিচায়ক ছিল। এর পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? সিন্ধু সভ্যতার আবিষ্কৃত কেন্দ্রগুলির মধ্যে হরপ্পা ছিল অন্যতম প্রধান কেন্দ্র। হরপ্পাতেই প্রথম খনন কার্য শুরু হয়েছিল। হরপ্পায় আবিষ্কৃত নিদর্শনগুলিতে সিন্ধু সভ্যতার সকল বৈশিষ্ট্যগুলি মিল আমরা লক্ষ্য করতে পারি, এবং হরপ্পায় আবিষ্কৃত নিদর্শনগুলি সর্বাপেক্ষা প্রাচীন ও গুরুত্বপূর্ণ হওয়ায় সিন্ধু সভ্যতাকে আমরা হরপ্পা সভ্যতা হিসাবে পরিগণিত করতে পারি। এর পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সিন্ধু সভ্যতা ছিল তাম্র ব্রোঞ্জ যুগের সুপরিকল্পিত নগর কেন্দ্রিক সভ্যতা। প্রাচীনত্বের দিক থেকে মিশরীয়, ব্যাবিলনীয় ও মেসোপটেমীয় সভ্যতার সমতুল্য এই সভ্যতা ছিল। কৃষি, পশুপালন, ব্যবসা বাণিজ্য নির্ভর মিশ্র অর্থনীতি এখানে দেখতে পাওয়া যায়। উদারনৈতিক পৌরশাসন, স্বাস্থ্য সচেতনতা, লোহা ও ঘোড়ার অস্তিত্বহীনতা, মানে এখানে ঘোড়া ও লোহার তেমন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, এবং নদীমাতৃক এবং মাতৃতান্ত্রিক, পিতৃতান্ত্রিক নয়, শ্রেণীবিভক্ত সমাজ প্রভৃতি, পূজার প্রাধান্য প্রভৃতি ছিল সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এর পরের প্রশ্নে চলে এসো। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা বা তার নাগরিক জীবন কেমন ছিল, বা সিন্ধু সভ্যতার উন্নত মানের কি পরিচয় আমরা পেতে পারি? সিন্ধু সভ্যতার নগরগুলি ছিল সুপরিকল্পিত। একই মাপের তৈরি পোড়া ইটের একতলা ও দোতলা
সারিবদ্ধ বাড়িগুলি আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। সোজা ও প্রশস্ত রাজপথ, তা আলোকিত করার ব্যবস্থা এবং দুর্গ দ্বারা পুরো শহরটা, পুরো নগরটা সুরক্ষিত ছিল। প্রতি বাড়িতে পৃথক স্নানাগার ও সর্বসাধারণের ব্যবহার্য স্নানাগার, এছাড়া জল বেরিয়ে যাওয়ার জন্য নিষ্কাশন ব্যবস্থা, এছাড়া কেন্দ্রীয় শস্যাগার, দুর্ভিক্ষের সময় এই শস্যাগার থেকে তাদেরকে, বিশেষ করে দুর্ভিক্ষ পীড়িত মানুষদেরকে খাদ্য সরবরাহ করা হতো। এছাড়া বাণিজ্য বন্দর, এছাড়া উন্নত পৌরশাসন সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার পরিচয় বহন করে থাকে। এর পরের প্রশ্নে চলে এসো, সিন্ধু সভ্যতার ধর্মবিশ্বাস সম্বন্ধে কি জানো? সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষের মধ্যে মন্দির ও দেবালয়ের চিহ্ন পাওয়া যায়নি। ধর্মবিশ্বাসে মাতৃপূজার প্রাধান্য ছিল। এছাড়া শিব বা পশুপতি, লিঙ্গ ও যোনি পূজার প্রচলন ছিল। প্রতীকরূপে পশু পাখি, সাপ, পাথর, গাছ, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি পূজার যে প্রাধান্য এখানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। সূর্যের প্রতীকরূপে স্বস্তিকা চিহ্নের ব্যবহার এখানে দেখা যায়। যাগযজ্ঞের অঙ্গরূপে প্রদীপ জ্বালানো এবং নরবলির রীতি এখানে প্রচলিত ছিল। এর পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য কেন্দ্র এবং আমদানি ও রপ্তানি দ্রব্য কি কি ছিল? সিন্ধু সভ্যতার অভ্যন্তরীণ বাণিজ্য কেন্দ্র ছিল দক্ষিণ ভারত, রাজপুতনা, কাশ্মীর, মহীশূর, নীলগিরি। আর বৈদেশিক বাণিজ্য কেন্দ্রের মধ্যে ছিল আফগানিস্তান, বেলুচিস্তান, ইরান, মিশর, মেসোপটেমিয়া প্রভৃতি। সিন্ধু সভ্যতার আমদানি দ্রব্য ছিল সোনা, রূপা, টিন প্রভৃতি। আর রপ্তানি করা হতো এখান থেকে, সেগুলো হলো সুতিবস্ত্র, হাতির দাঁত আর তামা প্রভৃতি। এর পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার স্নানাগার, শস্যাগার ও পয় প্রণালী ব্যবস্থা সম্পর্কে কি জানো? সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন সর্বসাধারণের ব্যবহার্য স্নানাগার আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারোতে, যার আয়তন ছিল 180 × 108 ফুট। এছাড়া প্রতি বাড়িতে পৃথক স্নানাগারের ব্যবস্থা ছিল। সিন্ধু সভ্যতার শস্যাগার আবিষ্কৃত হয়েছে হরপ্পাতে, যার আয়তন ছিল প্রায় 169 × 135 ফুট। ব্যাসাম, ঐতিহাসিক ব্যাসাম একে রাষ্ট্রীয় ব্যাংকের সাথে তুলনা করেছেন। সিন্ধু সভ্যতায় আমরা দেখতে পাই নোংরা জল নিষ্কাশনের জন্য পয় প্রণালী ব্যবস্থা ছিল। এছাড়া ঢাকা ম্যানহোল এবং শোকপিটের ব্যবস্থাও ছিল, যা তাদের স্বাস্থ্য সচেতনতার যে দিক, অর্থাৎ তারা যে স্বাস্থ্য দিক দিয়ে যে সচেতন, তার পরিচয় আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। এর পরের প্রশ্ন চলে এসো, বিশ্বের অন্যান্য সমসাময়িক অভারতীয় সভ্যতাগুলির সঙ্গে সিন্ধু সভ্যতার সম্পর্ক আলোচনা করো। বিশ্বের অন্যান্য সমসাময়িক অভারতীয় সভ্যতা যথা আমরা বলতে পারি মিশরীয়, মেসোপটেমীয়, ব্যাবিলনীয় সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার নগর দুর্গ পরিকল্পনা, নদী কেন্দ্রিকতা, কৃষি পরিকল্পনা বা কৃষি নির্ভরশীলতা এবং শ্রেণীবিভক্ত সামাজিক কাঠামো, উন্নত পৌরশাসন, বাণিজ্য, মাতৃদেবীর প্রাধান্য, এছাড়া পোড়া ইটের ব্যবহার, মৃৎ ও বয়ন শিল্পের প্রাধান্য, শিলমোহরে চিত্রলিপি প্রভৃতি ক্ষেত্রে লক্ষণীয় সাদৃশ্য ঘনিষ্ঠ সম্পর্কের পরিচয় বহন করে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে বিভিন্ন অভারতীয় সভ্যতাগুলির সাথে সিন্ধু সভ্যতার মিল লক্ষ্য করা যায়।
এরপরে চলে এসো প্রাকৃতিক বিপর্যয় ও পরিবেশগত কারণ সিন্ধু সভ্যতার পতনে কতখানি দায়ী ছিল। সিন্ধু সভ্যতার প্রাকৃতিক পরিবেশের আকস্মিক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পেরেছিলাম, যেমন কি বৃষ্টিপাত হ্রাস পায়, মরুভূমির সম্প্রসারণ ঘটে, জল ও মাটিতে লবণের পরিমাণ বৃদ্ধির ফলে কৃষি উৎপাদন বাধাপ্রাপ্ত হয়। সেই সঙ্গে নিয়ত বন্যা, ভূমিকম্প, নদীপথের গতি পরিবর্তন প্রভৃতি প্রাকৃতিক ঘটনা আমরা সিন্ধু সভ্যতার পতনের পথকে প্রশস্ত করেছিল বলে মনে করি। তবে এই নিয়ে ঐতিহাসিক বিতর্ক রয়েছিল। তবে সিন্ধু সভ্যতার সেই সময় অর্থনীতির মূল ভিত্তি ছিল কিন্তু কৃষি। অর্থনীতির মূল ভিত্তি ছিল কিন্তু কৃষি। এরপরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি কী ছিল? আমরা দেখব সিন্ধু সভ্যতার পতনের অভ্যন্তরীণ কারণের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ যথা ভূমিকম্প, নিয়ত বন্যা, নদীর গতিপথ ও জলবায়ুর পরিবর্তন, নগরায়নের ফলস্বরূপ বৃক্ষছেদনের ফলে বৃষ্টিপাত কম হয়, মরুভূমির সম্প্রসারণ ঘটে, কৃষি সংকট ঘটে, পৌর শাসনের অপদার্থতা ও নাগরিকদের নৈতিক চরিত্রের অবক্ষয় বা অবনতি এর কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য। আর বাহ্যিক ক্ষেত্রে আমরা দেখতে পাই বৈদেশিক আক্রমণ, বিশেষত আর্য আক্রমণ ঘটার ফলে এই সভ্যতার পতন পূর্ণতা পায়। নেক্সট প্রশ্ন, রেডিও কার্বন 14 পদ্ধতি কি? কোন সভ্যতার প্রাচীনত্ব নির্ণয়ে এই পদ্ধতির সাহায্য নেওয়া হয়েছে? রেডিও কার্বন 14 পদ্ধতি হল ভূগর্ভস্থ যে কোনো পদার্থের প্রাচীনত্ব নির্ণয়ক এক বিশেষ পদ্ধতি। গাইজার কাউন্টার যন্ত্রের সাহায্যে, আবারও বলছি, গাইজার কাউন্টার যন্ত্রের সাহায্যে ভূগর্ভস্থ জৈব পদার্থের কার্বন বিকিরণের পরিমাপ করা হয়। পদার্থের প্রাচীনত্ব অনুসারে কার্বন বিকিরণের পরিমাণ কমতে থাকে, যা কোনো বস্তুর প্রাচীনত্ব নির্ণয়ে সাহায্য করে। অর্থাৎ যে বস্তু পুরনো হবে সে কার্বন বিকিরণ কম করবে। এ থেকেই আমরা প্রাচীনত্ব নির্ণয় করতে পারি। সিন্ধু সভ্যতার প্রাচীনত্ব নির্ণয়ে এই পদ্ধতির সাহায্য নেওয়া হয়েছে। আর সিন্ধু সভ্যতার লাস্ট কোশ্চেনে আমরা চলে আসি। সিন্ধু সভ্যতার পতনে মানসিক সীমাবদ্ধতা ও বন্ধ্যাত্ব কতখানি দায়ী ছিল? সিন্ধু সভ্যতার মানুষ ছিল আত্মকেন্দ্রিক। নতুন কিছু শেখার প্রতি তাদের আগ্রহ কেবল ছিলই না বললেই চলে। সুমেরের সাথে বাণিজ্যিক সূত্রে আমরা দেখতে পারি ভারী লাঙ্গল ও সেচ ব্যবস্থার মাধ্যমে